কখনো কি ভেবে দেখেছ কালো জাদু আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে? কালো জাদু এমন এক অদ্ভুত অশুভ শক্তি যার প্রভাব মানুষের হাসি খুশি জীবনকে এক মুহূর্তে নরকের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আর যদি কেউ এর কবল থেকে মুক্তি না পায় তবে তার পরিণতি হতে পারে মৃত্যু। তেমনই এক গল্প অনন্ত নামের এক ব্যক্তিকে ঘিরে, যে কিনা কালো জাদুকে নিজের নিয়ন্ত্রণে এনে একের পর এক নিরাপদ মানুষের জীবনকে কেড়ে নিতে শুরু করে। অবশেষে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপর থেকে তার মৃতদেহকে ঘিরে ঘটতে থাকে একের পর এক রোমহর্ষকর ঘটনা। আর এই সত্য ঘটনা অবলম্বনে মুক্তি পেয়েছিল ইন্দোনেশিয়ার এই ভৌতিক মুভি, যার নাম হলো পোচং দ্য অরিজিন। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখানেও রয়েছে অনেক ভয়ঙ্কর কিছু গল্প। গল্পের শুরুতে জেলের ভেতরে অনন্ত চাঁদের দিকে তাকিয়ে আনমনে তার সবচেয়ে পছন্দের গান গাচ্ছে। তখন কয়েকজন পুলিশ অফিসার তাকে রিমান্ডে নেওয়ার জন্য আসেন। আসলে অনন্ত ছিল একজন কালো জাদুর অনুসারী, আর এই কালো জাদু করে সে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। তাই তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে তার চোখে মুখে নেই কোনো ভয়ের ছাপ। কারাগার থেকে বাইরে নিয়ে এসে 5 জন পুলিশ অফিসারকে দিয়ে তাকে গুলি করা হয়। এরপরে আমরা শাস্তি নামক একটি মেয়েকে দেখতে পাই। শাস্তি সেখানে মাঝে মাঝে গান গায়, তবে আজকে তার মন একেবারেই ভালো না, কেননা সে জানত আজ তার বাবাকে কালো জাদুর অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন সময় পাশে বসে থাকা ছোট্ট একটি মেয়েকে দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তবে আবার উঠে দাঁড়ালে সে আর কাউকেই সেখানে দেখতে পায় না। সে মনে করতে থাকে হয়তো তার মনের ভুল হয়েছে। বাড়ি যাওয়ার সময় রাস্তার মাঝে একজন পুলিশ অফিসার তার কাছে আসে এবং তাকে বলে, তুমি কি শাস্তি? শাস্তি প্রথমে তার পরিচয়টা দিতে চায় না, কেননা সে জানত পুলিশ অফিসার তার বাবার বিষয়ে প্রশ্ন করবে। সে বলে, আমার নাম শাস্তি না, আমার নাম উলান। তবে পুলিশ অফিসার উত্তরে বলে, আমি জানি আপনার নাম শাস্তি, আপনাকে এখনই আমার সাথে থানায় যেতে হবে, কেননা আপনার সাহায্য খুবই দরকার। শাস্তি রাজি হলে তাকে থানায় নিয়ে আসা হয়। তবে থানার বাইরে অনেক রিপোর্টার আগে থেকে উপস্থিত ছিল, কেননা তারা অনন্তর জঘন্য কাজের বিষয়ে আগে থেকে জানত। কোনো মতে পাশ কাটিয়ে 2 জন গাড়ি নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। পুলিশ অফিসারটি শান্তিকে মর্গের সামনে নিয়ে আসে। শান্তি কিছুটা অস্বস্তি অনুভব করে। এ সময় থানার হেড অফিসার এসে তাকে বলে, তোমার বাবাকে আমরা মৃত্যুদণ্ড দিয়েছি। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, তোমার বাবাকে এতগুলো গুলি করার পরও তার কিছুই হয়নি, যদিও সে এখন আর নড়াচড়া করতে পারে না। তবে সে এখনও জীবিত এবং সে বলছে তাকে নাকি একমাত্র তার পরিবারের কোনো সদস্যই মারতে পারবে। তাই আমি চাই তোমার বাবাকে তুমি মেরে ফেলো, কেননা তোমার বাবা এখন অনেক আযাবের মধ্যে রয়েছে। ধীরে ধীরে সে তার বাবার লাশের কাছে গেলে অনন্ত তার হাত ধরে ফেলে। সাথে সাথে 2 জন গার্ড এসে তাকে সরিয়ে নিলে শাস্তি ভয়ে মর্গ থেকে বেরিয়ে আসে। তবে বাইরে আসলে সে আবারও সেই মেয়েটিকে দেখতে পায়। তখন অফিসার এসে তাকে বলে, আমরা ইতিমধ্যে 2 বার তোমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছি, তারপরও সে এখনও মরেনি। তাছাড়া আমরা মিডিয়াকে কী বা জবাব দেব? এটা নিয়ে আমি বেশ চিন্তিত। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ থানার আলো চলে যায়। এরই সাথে মর্গের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে থাকে। মর্গের দিকে তাকালে দেখে অনন্ত জীবিত হয়ে এগিয়ে আসছে তার মেয়েকে মেরে ফেলার জন্য। আসলে অনন্ত এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই, বরং তার ভেতরে রয়েছে অশুভ আত্মার বসবাস। গার্ডরা তাকে ধরতে আসলে অনন্ত একে একে সবাইকে আহত করে ফেলে, কেননা তারা কেউই তার সাথে শক্তিতে পেরে উঠছিল না। তাই বাধ্য হয়ে শাস্তি আনন্দকে গুলি করে মেরে ফেলে। এরপরে সেও তার বাবার লাশের পাশে শুয়ে ছোটবেলায় বাবা তাকে যে গানটি শোনাতো সেই গানটি গুনগুন করতে থাকে। এ সময় ছোটবেলায় বাবার সাথে কাটানো কিছু মুহূর্ত তার মনে পড়ে যায়। তখনই আমরা বুঝতে পারি শাস্তি এতদিন যে ছোট মেয়েকে দেখছিল সে আসলে তার ছোটবেলার রূপ ছিল। এখানে আমরা আরও জানতে পারি তার এই পৃথিবীতে বাবা ছাড়া আর কেউ নেই, তাই অনন্ত তাকে ছোটবেলায় অনেক আদর যত্ন দিয়ে আগলে রেখেছিল।
এতক্ষণে গুলির শব্দ শুনে বাইরে থেকে একজন রিপোর্টার থানার ভেতরে প্রবেশ করে। তার নাম মুনমুন। তবে ভেতরে ঢুকলে একজন পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। আসলে অনন্ত গতদিন জাদু করে মামুনের বেস্ট ফ্রেন্ডকেও মেরে ফেলেছিল। তাই সে পুলিশ অফিসারের কাছ থেকে জানতে চায় যে অনন্তকে কেন এখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তবে পুলিশ অফিসার তাকে বলে, এই বিষয়ে আমি কোনো কিছুই আপনাকে বলতে পারবো না, দয়া করে আপনি এখান থেকে বেরিয়ে যান, আমাকে ডিস্টার্ব করবেন না। তবে মুনমুন কোনোভাবেই যেতে না চাইলে অফিসার তাকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে হেড অফিসার শাস্ত্রীকে জানায়, তোমার বাবার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তার লাশকে যেন নিজের গ্রামের বাড়িতে দাফন করা হয়। তবে এখন অনেক রাত হয়েছে। তবুও শাস্ত্রী বলে, আমি চাই আমার বাবার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে, তাই বাবাকে আমি গ্রামে নিয়ে দাফন করব। এজন্য পরের দিন সকালে শাস্ত্রী ইয়ামা নামের এক পুলিশ অফিসারের সাথে লাশ নিয়ে রওনা হয় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে মুনমুন একজন পুলিশ অফিসারকে বলে, আচ্ছা, গতকাল রাতে দেখলাম অনেকগুলো মানুষকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে, তাদের আসলে কি হয়েছে? তবে অফিসার বলে, তারা কোনো এক অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিল, তাই তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। এ সময় মুনমুনের কাছে তার বসের কল আসে। তবে বস তার ওপর অনেক বেশি ক্ষিপ্ত, কেননা সে একটা রিপোর্ট নিয়ে বেশ কয়েকদিন ধরে পড়ে আছে। বস তাকে জানায়, তুমি এখনই এই রিপোর্ট ছেড়ে অফিসে ফিরে আসো। আমি জানতে পেরেছি অনন্ত মারা গিয়েছে, আর আমাদের কাজ জীবিত মানুষকে নিয়ে খবর তৈরি করা, মৃত মানুষদের নয়। তবে মুনমুন তার বসের কথায় একমত নয়, কেননা সে জানত যে অনন্ত কত বড় কালো জাদুকরের অনুসারী ছিল, আর তার লাশকে শহরে দাফন না করিয়ে গ্রামের বাড়িতে দাফন করা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তাই সে বসকে বলে, আমি শেষ না হওয়া পর্যন্ত অফিসে আর আসবো না। তাছাড়া যেহেতু অনন্ত এক কালো জাদুর অনুসারী ছিল, তাহলে হয়তোবা সে আবারও জীবিত হয়ে যেতে পারে, আর এই খবরটি আপনার চ্যানেলকে আরও বেশি রিচ করতে পারে। তবে বস জানায়, আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তুমি চলে এসো। কথাবার্তার মাঝে মুনমুন দেখতে পায় অনন্তর লাশ, যেটিকে গাড়ি করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথে সে কল কাট করে লাশের পিছু নিতে শুরু করে। অন্যদিকে ইয়ামা শাস্ত্রীকে বলে, আপনি সারা রাত ঘুমাননি, একটু ঘুমিয়ে নিন, তাছাড়া আমাদের গ্রামের বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। তবে শাস্ত্রী বলে, আমার সমস্যা নেই, আমি ঠিক আছি। এরপর আমরা সীমাকার নামের একটি গ্রাম দেখতে পাই, আর এটাই হচ্ছে অনন্তর গ্রাম, যেখানে অনন্তকে দাফন করা হবে। সেখানে ঘরের বাইরে এক লোককে বসে থাকতে দেখা যায়, যাকে গ্রামের সবাই মাস্টার বলে সম্বোধন করত, আর তিনি হচ্ছেন অনন্তের বড় ভাই। এ সময় মাস্টার গ্রামের প্রধানকে দেখতে পেয়ে তাকে চা খাওয়ার জন্য অফার করেন। তবে গ্রাম প্রধানের হাবভাবটা আজকে একটু অন্যরকম। এর সাথে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পেয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। মাস্টার তার এই ব্যবহার দেখে কিছুটা অবাক হয়। এরপরে ঘরের ভিতরে ঢুকলে সে দেখতে পায় সমস্ত জিনিসপত্র নিজে থেকে নড়াচড়া করতে শুরু করেছে। হয়তোবা ঘরের ভেতরে কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। সাথে সাথেই মাস্টার কিছু মন্ত্র পড়তেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এসব কিছু থেকে বোঝা যায় যে মাস্টার তন্ত্রমন্ত্র সম্পর্কে বেশ অভিজ্ঞ। ওদিকে ইয়ামা ওয়াশরুমে যাওয়ার জন্য গাড়িটি নিয়ে একটি হোটেলের ভেতরে প্রবেশ করে। সেখানে সে একজন মহিলাকে দেখে জিজ্ঞাসা করে, আপনার ওয়াশরুমটা কি ব্যবহার করা যাবে? আমার অনেক বেশি চাপ পেয়েছে। মহিলাটি তাকে ওয়াশরুম দেখিয়ে দিলে ইয়ামা এক দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। এ সময় গাড়ির ভেতরে শাস্ত্রী ঘুমিয়ে পড়লে তাদের পিছু করতে করতে মুনমুন সেখানে চলে আসে এবং ক্যামেরাটি বের করে শাস্ত্রীকে তার বাবার বিষয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। এরই মধ্যে ইয়ামা তার কাজ শেষ করে বাইরে আসে। এ সময় সে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। আশেপাশের সবকিছু ভালো করে দেখে, কিন্তু কেউ নেই। এক পর্যায়ে শব্দটা তার অনেক কাছে চলে আসলে ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। কাউন্টারে এসে মহিলাকে বিষয়টা জানায়, তবে মহিলাটা বলে এটা তার মেয়ে। সে জানায় তাদের গাড়ির পেছনে যে লাশটি রয়েছে সেটাকে দেখে তার মেয়ে অনেক বেশি ভয় পাচ্ছে, দয়া করে লাশটি এখান থেকে সরিয়ে নিয়ে যাও। মহিলার কথা শুনে আমার একেবারে অবাক। সে বলে, আমাদের গাড়ির পেছনে লাশ রয়েছে, এটা আপনি জানেন কিভাবে? কথাটি শোনা মাত্র মহিলাটি পেছন ফিরতেই ইয়ামা দেখে সেটি কোনো মানুষ নয়, বরং কোনো এক আত্মা। সাথে সাথে দৌড়ে বাইরে বেরিয়ে সে গাড়ি স্টার্ট করে চলে যায়। সাথে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? তবে ইয়ামা তাকে কিছুই বলে না। এর পরিবর্তে সে জিজ্ঞাসা করে, তোমার সাথে একটি মেয়েকে দেখলাম, সে কে? শাস্তি বলে,
আমিও জানি না, সম্ভবত একজন রিপোর্টার আমার বাবার বিষয়ে জানতে চাচ্ছিল এবং এতক্ষণ সে আমাদের ফলো করছিল। অন্যদিকে গ্রাম প্রধানের বাড়িতে অনেক মানুষের ভিড় জমেছে, কেননা ডিমান নাকি তার স্ত্রীর উপর হাত তুলেছে। আসলে গ্রাম প্রধানের নাম হচ্ছে ডিমান। মাস্টারও সেখানে উপস্থিত ছিল, তবে মাস্টার এটা কোনো মতেই মানতে পারছে না, কেননা ডিমান অনেক ভালো মনের মানুষ। ডিমানের স্ত্রী মাস্টারকে বলে ডিমানের ফোনে একটা কল এসেছিল, আর এরপর থেকেই সে অস্বাভাবিক আচরণ করছে। আমার মনে হচ্ছে কলটি তার প্রথম স্ত্রী করেছে। আমাকে মেরে সে এখনো বাড়ি ফেরেনি। মাস্টার তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তাকে খুঁজে এনে এর একটা বিহিত করব। কিন্তু তারা জানতই না ডিমান একটা গাছের সাথে রশি জুড়িয়ে আত্মহত্যা করেছে। এরই মধ্যে রাত নেমে আসে। ইয়ামা ফ্রেশ হওয়ার জন্য গাড়ি থেকে কিছুটা দূরে চলে যায়, তবে মুনমুন তাদেরকে পিছু করতে করতে সেখানে সে শাস্ত্রীকে আবারও একের পর এক উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। তবে শাস্ত্রী তার এইসব কথায় বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরই সাথে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইয়ামা এসে ব্যাপারটা সামলে নেয় এবং মুনমুনকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও আর কেনই বা তুমি আমাদের পিছু নিচ্ছ? মুনমুন বলে, আমি একজন রিপোর্টার, শুনেছি অনন্ত নাকি একজন কালো জাদুর অনুসারী ছিল, তাই আমি লাশটিকে একবার পর্যবেক্ষণ করব। যদি সেটা ঠিকঠাক থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব, তোমাদের আর বিরক্ত করব না। ইয়ামা তাকে অনুমতি দিলে মুনমুন চেক করার জন্য গাড়ির পেছনে যেতেই তারা গাড়ি স্টার্ট করে চলে যায়। অন্যদিকে ডিমানের মৃত্যুতে সবাই বসে কোরআন তেলাওয়াত পাঠ শুরু করে। এই সময় মাস্টারের সাথে দেখা করতে কয়েকজন লোক সেখানে উপস্থিত হয়, কেননা ডিমানের লাশের পাশে তারা ফোন খুঁজে পেয়েছে। এমনকি সর্বশেষ কল করা নম্বরটি থেকে জানতে পারে মাস্টারের ভাই মারা গিয়েছে আর তার লাশটি দাফনের জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। তবে তারা এই বিষয়টি একমত নয়, কেননা তারা জানতো যে অনন্ত এক ভয়ঙ্কর কালো জাদুর অনুসারী ছিল, আর এখানে তার দাফন করা হলে গ্রামের অনেক বড় বিপদ হতে পারে, তাই তারা কোনো মতেই চায় না তাকে এখানে দাফন করা হোক। অন্যদিকে শাস্ত্রী এবং ইয়ামার গাড়ি হঠাৎ রাস্তায় বন্ধ হয়ে যায়। ইয়ামা সব কিছু চেক করে কিন্তু কোনো সমাধান খুঁজে পায় না। তাছাড়া এখানে দাঁড়িয়ে দুজনের ফোনে কোনো সিগন্যালও নেই। ওদিকে ডিমানকে যখন দাফন করা হচ্ছিল তখন তার স্ত্রীকে একটি আত্মা ভর করে এবং সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। একই সময় গাড়ি নষ্ট হওয়ার কারণে শাস্ত্রী ও ইয়ামা বুঝতে পারছিল না তারা এখন কি করবে। এই সময় সেখানে বাইক নিয়ে দুজন ছেলেকে দেখতে পেলে ইয়ামা তাদেরকে সাহায্যের জন্য অনুরোধ করে বলে, আপনারা একটু ধাক্কা দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। ছেলেগুলো প্রথমে রাজি না হলেও দুজনের অনুরোধে তারা রাজি হয়ে যায়। তিনজন মিলে গাড়িটা ধাক্কা দিতে শুরু করে, তবে তাদের কাছে মনে হচ্ছিল গাড়িটা স্বাভাবিকের চেয়েও অনেক ভারী। শাস্ত্রী গাড়িটা স্টার্ট করার জন্য চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে গাড়ির দরজা খুলে লাশটি সেই দুজনের মধ্যে একজনের ওপরে পড়ে যায়। লাশ দেখে তারা দুজনের সাথে সাথে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এ সময় শাস্ত্রী তার বাবার লাশটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, আমি জানি না তুমি কতজন মানুষকে হত্যা করেছ, আমি শুধু জানি তুমি আমার বাবা। সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ছাড়ব না। এসবের মধ্যে হঠাৎ গাড়িটি নিজে থেকে স্টার্ট হয়ে যায়, তাই তারা আবার রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। ভয় পেয়ে ছেলেগুলো গিয়ে একটা দোকানের সামনে এসে এ বিষয়ে কথা বলতে থাকলে মুনমুন তাদের কথা শুনতে পায় এবং তাদের কাছ থেকে সে জায়গাটার লোকেশন নিয়ে আবারও তাদের পিছু করতে শুরু করে। লাশটি নিয়ে কিছু দূর যেতেই তাদের গাড়িটা আবারও বন্ধ হয়ে যায়, তাই ইয়ামা শাস্ত্রীকে লাশের পাশে রেখে সাহায্যের জন্য কিছুটা দূরে চলে যায়। ইয়ামা সেখান থেকে চলে গেলে শাস্ত্রী গাড়িতে বসে তার ছোটবেলায় বাবার শেখানো সেই গানটি গাইতে থাকে। এই সময় সে অনুভব করে দূর থেকে কেউ একজন সেই একই গান গাইছে। বিষয়টি বোঝার জন্য সে বাইরে বেরিয়ে চেক করতে থাকে। এই সময় ঘন বনের ভেতরে সে তার বাবাকে দেখতে পায়। বাবার কাছে যেতে অনন্ত তাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কেননা আমি তোমাকে অনেক ছোটবেলায় একা ফেলে রেখে চলে এসেছিলাম। তোমাকে কষ্ট দেয়া আমার একেবারেই উচিত হয়নি, তবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কবর দিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে তোমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। শাস্ত্রী বাবার কথা কোনো কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ইয়ামা কিছুটা পথ অতিক্রম করলে কয়েকজন লোককে দেখতে পায়, কিন্তু ইয়ামা লক্ষ্য করে তারা কোনো মানুষ নয়, আসলে তারা ছিল জিন, আর তারা অনন্তের লাশকে তাদের সাথে নিয়ে যেতে এসেছে। কেননা যেহেতু অনন্ত কালো জাদুর অনুসারী ছিল, তাই তার মৃত্যুর পর তার ভেতরে রয়েছে
জিনের অস্তিত্ব। ইয়ামা ভয়ে গাড়ির কাছে ফিরে এসে আবারও স্টার্ট করার চেষ্টা করে। এই সময় জিনগুলো তাদের কাছে এসে বলতে থাকে, আমরা অনন্তকে নিতে এসেছি, তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কোনো মতে গাড়িটিকে স্টার্ট করে এগোতেই মুনমুন পেছন থেকে এসে গাড়িটিকে হিট করে এবং সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। ইয়ামা আর কোনো উপায় না পেয়ে গাড়ি এক্সচেঞ্জ করে বিপদ থেকে উদ্ধার হয় এবং অবশেষে তারা গ্রামের ভেতরে প্রবেশ করে। তবে তাদের ভাগ্য এতটাও ভালো নয়। কিছু দূর যেতেই গাড়ির তেল শেষ হয়ে যায়, তাই ইয়ামা ধাক্কা দিয়ে গাড়িটি একটি গ্যাস পাম্পের কাছে নিয়ে আসে। এই সময় শাস্ত্রী ওয়াশরুমে যায়। তখনই সে শুনতে পায় একটি মেয়ে কান্না করছে। কান্নার শব্দ অনুসরণ করে একটা রুমে ঢুকলে সাদা কাপড় পরে কাউকে বসে থাকতে দেখে। তবে কাছে গিয়ে হাত দিতেই সেটা উধাও হয়ে যায়। শাস্ত্রী উঠে দাঁড়ালে সামনে সাদা বোরকা পরিত এক মেয়েকে দেখতে পায়, যেখানে সে দেখে হুবহু তার মতো একটি আত্মা। ভয়ে শাস্ত্রী চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে ইয়ামা দৌড়ে ভেতরে ছুটে আসে। সে দেখতে পায় শাস্ত্রীর নিচে পড়ে আছে। শাস্ত্রীকে তুলতেই ইয়ামা দেখতে পায় শাস্ত্রীর মুখ বিকৃত হয়ে গেছে। ভয়ে সে দৌড়ে গাড়ির কাছে ছুটে আসলে দেখে শাস্ত্রী আগে থেকে গাড়ির ভেতরে বসেছিল। তাহলে ভেতরের মেয়েটিকে? ইয়ামা সন্দেহ দূর করার জন্য শাস্ত্রীর চুল টেনে দেখে এটা আসলে শাস্ত্রী নাকি অন্য কেউ। দুজনেই ভালো করে বুঝে গিয়েছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব লাশটিকে দাফন করতে হবে, তা না হলে আরও বড় বড় বিপদ সামনে আসতে চলেছে। এ সময় মাস্টারের নজর যায় চাঁদের দিকে, যেটি টকটকে লাল হয়েছে। এর অর্থ হচ্ছে অনেক বড় বিপদ আসতে চলেছে। এরই মধ্যে তিনজন গন্তব্যে পৌঁছালে মাস্টার তাদেরকে রিসিভ করে ঘরের ভেতরে নিয়ে আসে এবং তাদেরকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব লাশটিকে দাফন করতে হবে। গ্রামবাসীরা যদি জানতে পারে তার লাশকে এখানে নিয়ে আসা হয়েছে, কোনো মতেই তারা লাশটিকে দাফন করতে দেবে না। শাস্ত্রী তার চাচাকে বলে, আচ্ছা, আমার বাবার সাথে এমন কি হয়েছিল যে তার ভেতরে এমন ভয়ঙ্কর ক্ষমতা চলে আসলো, আর কেনই বা তিনি এত মানুষকে হত্যা করেছিলেন? তখন মাস্টার জানায় অনেক বছর আগে তাদের একজন ওস্তাদ ছিলেন, যে কিনা কালো জাদুকে তার আয়ত্তে আনতে পেরেছিলেন। তবে তিনি অনেক ভালো মনের মানুষ, সবসময় এটা মানুষের উপকারের কাজে ব্যবহার করেছেন। একদিন ওস্তাদ বিছানায় গভীর ঘুমে মগ্ন ছিলেন। এ সময় কিছু লোক এসে এক বিশেষ ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে আঘাত করে। এতে সে বেশ আহত হয়। ঘটনাস্থলে অনন্তের সেই অবস্থা দেখে তাদের সবাইকে সে মেরে তাড়িয়ে দেয়। ওস্তাদ বুঝে গিয়েছিল তিনি আর বাঁচবেন না, তাই তার ভেতরে থাকা সমস্ত শক্তি অনন্তকে দিয়ে যায়। তবে অনন্ত এসবের ব্যবহার না জানায় সে শয়তানের কবলে পড়ে। শয়তান তাকে বশ করে নিজের মতো করে ব্যবহার করতে থাকে। এ সময় মাস্টার তাকে সেই বিশেষ ছুরি দেখিয়ে বলে, তোমার বাবাকে শয়তানের হাত থেকে মুক্তি দিতে হলে এই ছুরি দিয়ে তাকে আঘাত করতে হবে, তাতে করে সেই শয়তান ধ্বংস হয়ে যাবে। কথা বলার মাঝেই বাইরে অনেক মানুষের চিৎকার শোনা যায়। তারা বাইরে গিয়ে দেখে গ্রামের সবাই তার বাসার সামনে উপস্থিত হয়েছে, কারণ তারা সবাই জানতে পেরে গিয়েছিল অনন্তর লাশ এখানে দাফন করার জন্য নিয়ে আসা হয়েছে, আর এটা তারা কোনো মতে হতে দেবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় লাশটিকে পুড়িয়ে ফেলবে। তবে সবাই মিলে গাড়ির পাশে গেলে লাশটি আর খুঁজে পায় না, কেননা শাস্ত্রী আগে থেকে লাশটিকে নিয়ে বনের ভেতরে লুকিয়ে পড়েছিল। এইভাবে একটা লাশকে গায়েব হতে দেখে ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। আসলে শাস্ত্রী তার বাবাকে ভালোভাবে দাফন করতে চাচ্ছিল, সে এমনভাবে কোনো কিছুই করতে চাচ্ছিল না। ঠিক তখনই বাকিরা সবাই সেখানে চলে আসে। মাস্টার দ্রুত তার বাবার লাশটা কবর দেওয়ার কথা বলে, কিন্তু শাস্ত্রী বলে সে এইভাবে কবর দিতে চায় না, সে ভালোভাবে দাফন করতে চায়। অবশেষে মাস্টার লাশটিকে ছুরি দিয়ে মারতে গেলে শাস্ত্রী পথ আটকে দাঁড়ায়, কেননা সে চায় তার বাবার মৃতদেহ যেন সবার মতো করে কবর দেয়া হোক। তবে এটা আর কোনো মতে সম্ভব নয়, কেননা তাদের সময় শেষ হয়ে গেছে, আর এখন এই ছুরি দিয়ে তাকে হত্যা করতে হবে। এতে দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ অনন্তের লাশ দাঁড়িয়ে পড়ে। এটা দেখে ভয়ে সবাই পালাতে শুরু করে। মুনমুন তাদের কাছে থেকে আলাদা হয়ে যায়। তখনই সে শুনতে পায় কেউ একজন তার নাম ধরে ডাকছে, তবে ঘন অন্ধকারে মশালের আলোয় কাউকেই দেখতে পায় না। ভয়ে তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। তখনই সেখানে ইয়ামা এবং শাস্তি এসে পৌঁছায়, আর মামুনের ঠিক পেছনে একটি লাশ দেখতে পায়। এ সময় ইয়ামা তাকে বাঁচাতে আসে, আর তখনই লাশটি শাস্ত্রীকে আঘাত করতে শুরু করে, যার ভেতরে সেই ভয়ঙ্কর জিন ছিল।
আসলে এই জিন এখন শাস্ত্রীকে মারতে চায়। সে শাস্ত্রীকে ধরে ফেলে। এমন সময় পেছন থেকে মাস্টার এসে লাশটিকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে ফেলে। তখনই সেটি সেখান থেকে পালাতে শুরু করে। ইয়ামা তখন শাস্ত্রীকে সামলায়। এই সময় দেখা যায় শাস্ত্রীর মুখে অদ্ভুত এক হাসি। এরপর সবাই সেই লাশটির পিছু নেয় এবং তাকে আবার ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওটা আসলে গ্রাম প্রধানের মৃতদেহ ছিল, অর্থাৎ শয়তান জিন সবাইকে বোকা বানিয়েছে। তখন মাস্টারের মনে পড়ে অনন্তর কথা। আসলে চিপের স্ত্রীর শরীরের মধ্যে ছিল অনন্ত। সে মাস্টারকে বলেছিল এই ভয়ঙ্কর শয়তান জিনকে হারানো খুব কঠিন, কারণ তার শক্তি অনেক বেড়ে গেছে। এমনকি সেই বিশেষ ছুরি এখন তার উপর আর কাজ করবে না। এছাড়াও পূর্ণিমার রাতে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনন্ত এটাও বলেছিল যেন সেই শয়তান জিন তার মেয়ের উপর ভর করতে না পারে। এটা মনে পড়তেই সবাই শাস্ত্রীকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে আর কোথাও পাওয়া যায় না। গল্পের একদম শেষে দেখা যায় শাস্ত্রী একটা গাড়ি করে তার বাবার লাশ নিয়ে যাচ্ছে, আর তার মুখে এক ভয়ঙ্কর হাসি। এর অর্থ পরিষ্কার, এখন সেই শয়তান জিন শাস্ত্রীর ভেতরে ঢুকে গেছে। গল্পের শুরুর দিকেই বলা হয়েছিল শুধু অনন্তর বংশধররাই এই শয়তানকে মারতে পারবে, আর এখন আমরা বুঝতে পারছি যে তাকে মারবে সে নিজেই সেই শয়তানের বাহক হয়ে যাবে। ঠিক তাই হয়েছে, এখন শাস্ত্রের ভেতরে রয়েছে সেই শয়তান জিন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।